নমস্কার বন্ধুরা, আজ 26শে অগস্ট 2024 সোমবার। আর তিথি অনুযায়ী আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস বলে আমাদের কাছে পরিচিত এবং পূজিত। তো আমি খুব একটা ঈশ্বরে যে বিশ্বাস করি তা নয়, তবু আজকের এরকম একটা পরিস্থিতিতে যদি কেউ থাকেন সর্বশক্তিমান, তাকে অনুরোধ করব, তিনি যেরকম মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় আড়াল থেকে তার সম্মান রক্ষা করেছিলেন, তার ইজ্জত রক্ষা করেছিলেন, আজকে আমরা সেই মানুষটাকে, সেই সর্বশক্তিমানকে চাই। আমরা সেই মানুষটাকে আর চাই না, সেই সর্বশক্তিমানকে চাই না যে কিনা এক সময় গোপিনীদের সাথে বা রাধার সাথে সোকল্ড লীলা খেলা করেছিলেন বা প্রেমটাকে খেলার জায়গায় নিয়ে চলে গেছিলেন। আমরা চাই না। তাই আজ এই প্রসঙ্গে একটা ছোট কথা বলতে চাই। একজন গায়ক ছিলেন, লোকসঙ্গীত গায়ক। তার গান হয়তো খুব একটা কেউ শোনেননি, কিন্তু তার গান আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। তিনি আজ পৃথিবীতে নেই অবশ্য, কিন্তু তার গান আছে। তার একটা গান ছিল, হে মহাকারণ অর্ণব সাই, পুরুষ প্রধান জাগ্রত হও, ডাকিছে তোমার সৃষ্টি অনন্ত অতল হতে, হে শ্রদ্ধাশীত সুন্দর, দাঁড়াও আবার নিখিল নয়ন তলে। এটা মহাদেবকে নিয়ে লেখা, সত্যম শিবম সুন্দরমকে নিয়ে লেখা গান। তো আমার জাগাতে ইচ্ছা করছে, জাগাতে চাইছি, জাগানোর কথা বলছি সেই মানুষগুলোকে, যে মানুষ এখনো ঘুমিয়ে আছে। যদিও আমি জানি বেশিরভাগ মানুষই জেগে গেছেন, তারা আজ আর ঘুমিয়ে নেই। যেমন আজকে এই সকালেও জেগে গেছেন, তেমনি আমাদের যে ভোর, যার একটা অন্ধকার সময় ছিল 9ই আগস্ট, সেই 9ই আগস্টটা চলে যাওয়ার পর আস্তে আস্তে যে ভোর হয়েছে, এবং আমরা যেন আমাদের সেই চোখ ফোটার মতো সবকিছু এখন পরিষ্কার দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারা এখনো জেগে ওঠেননি তাদেরকে জাগতে আমার অনুরোধ আজকে এই জন্মাষ্টমীর প্রাককালে। এবং সেই সঙ্গে আমার জাগতে অনুরোধ, একেবারেই অনুরোধের বাইরে আর কিছু করতে পারি না। সেটা হচ্ছে সেই প্রেমিককে, যে প্রেমিক কিনা 13 বছর ধরে তিলোত্তমার বা অভয়ার বা নির্ভয়ার প্রেমিক ছিলেন, যাকে সেই স্কুল জীবন থেকে তিনি ভালোবাসতেন। এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে বা একজন প্রেমিক হিসেবে আমার মনে হয় যে পৃথিবীতে যত কষ্টই কেউ পেয়ে না থাকুক না কেন, সবচেয়ে বেশি কষ্ট উনি পেয়েছেন। বোধহয় মা বাবার থেকেও বেশি কষ্ট উনি পেয়েছেন, কিন্তু উনি এখনো যে কোনো কারণেই হয়তো জেগে উঠতে পারেননি। তো ওনাকে আজকে এই জন্মাষ্টমী তিথির দিনে ওনাকে আমি জাগার আমার তরফ থেকে অনুরোধ রাখলাম যে আপনি জাগুন। আপনি যদি কোনো সত্য জানেন তো সত্যকে সামনে আনুন। কারণ একটা জিনিস তো আমাদের মতো আপনিও বুঝতে পারছেন যে সত্যটা অনেকটা বিকৃত হয়ে গেছে। আজকে 9ই আগস্ট থেকে 26শে অগস্ট ধরলে প্রায় 17 দিন হয়ে গেল। 17টা মূল্যবান দিন কেটে গেল, আমরা এখনো কিন্তু জাস্টিস দেখতে পাচ্ছি না। আমরা উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায়, শহরে শহরে, গ্রামে গ্রামে, পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরের, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন রকমের আন্দোলন দেখতে পাচ্ছি। এই আন্দোলন ছাত্র সমাজ থেকে আজকে যুব সমাজ হয়ে আজকে জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। যত দিন যাচ্ছে তত মিছিলের সংখ্যা বাড়ছে, তত ঝাঁজ বাড়ছে। বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপের গ্রুপে আন্দোলনের কর্মসূচি চলছে, যেটা প্রায় 5ই সেপ্টেম্বর অবধি আমরা পেয়ে গেছি।
তার মধ্যে 1 সেপ্টেম্বর অবধি একটা রাজনৈতিক দল দিয়েছে, কেউ 3রা সেপ্টেম্বর অবধি দিয়েছে। সাধারণ যুব সংগঠন, জনসংগঠন বা এখন যে তৈরি হওয়া সংগঠন, জনগণের যে সংগঠন, তারা প্রায় 5ই সেপ্টেম্বর অবধি কর্মসূচি ঘোষণা করে দিয়েছে যে আমরা পর এগুলো করব। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে 1 মাস কেটে গেলেও 5ই সেপ্টেম্বর মানে প্রায় 1 মাস হয়ে যাবে, 9ই আগস্ট থেকে ধরলে 4 দিন কম 1 মাস। এই আন্দোলনের ঝাঁজ কিন্তু কমবে না, বরং বাড়বে। কিন্তু উল্টো দিকে আমরা একটা অদ্ভুত তদন্ত দেখতে পাচ্ছি, যে তদন্তটার কোনো অ্যাপারেন্ট প্রোগ্রেস আমরা বুঝতে পারছি না। দেখুন, তদন্তর বিভিন্ন ধরন হয়, যেরকম ডাক্তারি বিভিন্ন ধরন হয়। অনেকে আমাদের উপর ধৈর্য হারায়, রোগী কেন ভালো হচ্ছে না, আমরা আমাদের মতো চিকিৎসা করি। যেমন এই ডেঙ্গুর ক্ষেত্রে, এখন চলা ডেঙ্গুর ক্ষেত্রেই 4 থেকে 8 দিন যে খারাপ পিরিয়ডটা, এই পিরিয়ডে কিন্তু আমরা খুব একটা কিছু করতে পারি না। আমরা পেশেন্টকে সিমটোমেটিক রিলিফ দিই। পেশেন্টের যখন ব্লিডিং হয় তখন প্লেটলেট দিই, যখন থার্ড স্পেসিং হয় মানে বিভিন্ন জায়গায় জল জমতে আরম্ভ করে, আমরা জল কমানোর চেষ্টা করি, কারণ ডেফিনিট অ্যান্টিডোট আমাদের কাছে নেই। ডেঙ্গুর ডেফিনিট চিকিৎসা আমাদের কাছে এখনো আসেনি বা আবিষ্কার হয়নি। ঠিক সেই রকম আমি হয়তো জানি বা হয়তো বুঝতে পারছি যে সিবিআই বা সেই গোয়েন্দাদের কিছু হয়তো লিমিটেশনস আছে, বা এই ধরনের একটা তদন্ত পদ্ধতি তারা ক্যারি করছে যেখানে ওদেরকে এইরকম ভাবেই, এই গতিতে, এই পদ্ধতিতেই চলতে হবে। তো দুটো জিনিস তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সিবিআই এর কাছে এখন একমাত্র সত্যিটা জায়গা চলে গেছে স্বীকারোক্তি। স্বীকারোক্তি ছাড়া বোধহয় আর কোনো প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ এভিডেন্স নেই যেখানে আমরা যে বিচার চাই সেই বিচারটা প্রপারলি হতে পারবে। একটি নৃশংস খুন এবং হত্যার, আমাদের এক বোনের নৃশংস হত্যা এবং ধর্ষণের যে বিচার, যে সুবিচার, যে সঠিক বিচার আমরা চাই, সেটার অনেক কিছুই হয়তো ওই সময়ের মধ্যে, যে 5 দিনের মধ্যে, সেটা হয়তো লোপাট হয়ে গেছে বা বিকৃত হয়ে গেছে। যার ফলে আজকে দোষীদের সাজা দিতে গিয়ে এতটা সমস্যায় পড়তে হচ্ছে সিবিআই কে। একটা অপশন। আর 2 নম্বর অপশন, যে তারা হয়তো অলরেডি এতটা সমস্যায় পড়ে আছে যে তারা খুব সতর্কভাবে তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া কোনো তাদের উপায় নেই, এবং পদে পদে তারা রাষ্ট্রশক্তির বাধার সম্মুখীন হয়ে করছে। এবং রাষ্ট্রশক্তি থেকে হয়তো বলে দেয়া আছে বা ইনস্ট্রাকশন দেয়া আছে, কারণ সেন্ট্রাল এজেন্সি তো রাষ্ট্রশক্তির দ্বারা চালিত হয়, তো তাদের হয়তো ইনস্ট্রাকশন দেয়া আছে যে তোমরা যেভাবেই হোক তদন্তটার গতিপথটা স্লো করো, যাতে আন্দোলনটা স্লো হয়, আন্দোলনটা যাতে ধিমিয়ে পড়ে। খুব স্বাভাবিক, একটা আন্দোলন 1 মাস 2 মাস 5 মাস চালানো চারটিখানি কথা নয়। আমরা এই যে এসএসসি দুর্নীতির যে শিক্ষা কর্মী বা যারা শিক্ষক হতে চলেছিলেন, তাদের যে আন্দোলন হয়েছিল প্রায় বছর দেড়েকে, 1000 দিনের ওপর যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনকে আমরা কুর্নিশ জানাই যে তারা এতদিন ধৈর্য ধরে সেই আন্দোলনটাকে চালিয়ে যেতে পেরেছিলেন। কিন্তু এটা তো ঠিক যে তাদের আন্দোলন ক্রমশ স্থিমিত হয়েছিল। তো কর্তৃপক্ষ যেন ঠিক সেইটাই চাইছে যে আন্দোলনটা আস্তে আস্তে সময়ের ভারে স্থিমিত হয়ে যাক। তারপর যেটা হবে 2 দিন বাদে পুজো চলে আসবে, তখন মানুষের পুজোর সমস্ত কিছু চলে আসবে, পুজোর কেনাকাটা, পুজোর বিভিন্ন ক্লাব থেকে যে মঞ্চ তৈরি ইত্যাদি প্রভৃতি, সেইগুলোর মধ্যে এই গোটা ঘটনাটা ঢেকে যাবে। আজ যেমন নিট কেলেঙ্কারি বলুন বা এই বাংলাদেশের যে সমস্যাটা, এটা একদম ঢেকে গেছে, এটা নিয়ে আর কারোর কোনো মাথা ব্যথা নেই। সেই যে বাংলাদেশের এমএলএ যার কাটা মাংস পাওয়া গেছিল, সেই বাংলাদেশের এমএলএ কি হলো, সেটা আদৌ বাংলাদেশের এমএলএর দেহ ছিল কিনা, তার দেহ কোথায় চলে গেল, কি হলো, তাও আমরা জানি না। অর্থাৎ বহু তদন্ত, বহু কিছু এই বড় ঘটনাটার জন্য ঢাকা পড়ে গেছে। তেমনি দুর্গাপুজো আমাদের একটা বড় ঘটনা, বড় উৎসব, বড় ফেস্টিভ্যাল, বছরে একবার আসে। তো সেইটা যখন চলে আসবে তখন এগুলো ঢেকে যাবে। কারণ আজকে আন্দোলনটা যে জায়গায় গেছে, বহু
পুজোর যারা উদ্যোক্তা তারা সরকারি অনুদান ফেরত দিয়েছেন, অনেকে তাদের যে সরকারি সম্মান পেয়েছেন সেগুলো পর্যন্ত ফেরত দিচ্ছেন। যারা যে সমস্ত শিল্পী, নাট্যকর্মী, অভিনেতা, অভিনেত্রী বা যাদেরকে আমরা সকল বুদ্ধিজীবী বলি, তারা এতদিন একটু নামতে ভয় পাচ্ছিলেন, একটু কিন্তু করছিলেন, আজকে তারাও যথেষ্ট পরিমাণে পথে নেমেছেন। এবং পথে নেমেছেন কোনো দল, কোনো সংঘ, কোনো রাজনৈতিক মঞ্চের বাইরে। রাজনৈতিক মঞ্চে আমাদের প্রচুর অভিনেতা অভিনেত্রী আছেন, কিন্তু তারা সেই কালারটা সরিয়ে রেখে একসাথে একভাবে নেমেছেন। আমরা মাননীয় অভিনেতা দেবকে এবং মাননীয় অভিনেত্রী রূপা গাঙ্গুলিকে, যারা সম্পূর্ণ দুটো আলাদা রাজনৈতিক মতাদর্শে রয়েছেন, তাদেরকে একসঙ্গে নামতে দেখেছি, আমাদের ভালো লেগেছে। আমাদের বেশ মনে হয়েছে যে এই আন্দোলনটা কখনোই একটা রাজনৈতিক আন্দোলন নয়, বা শাসক দল যেটা গুলিয়ে দিতে চাইছে এটা আজকে একটা রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে, সেটা নয়। সেটা বুঝতে পেরেছি আমরা, এবং সবাই বুঝতে পেরেছে, শুধু আমরা নয়, সবাই বুঝতে পেরেছে যে এই রকম একটা নৃশংস হত্যা, এই হত্যার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছে, যে জনমতটাকে আমাদেরকে একটা দিকে চালিত করে এর প্রকৃত যে বিচার, সেই বিচারটা করতে হবে। এখন সমস্যাটা কোথায় হচ্ছে, এই যে প্রকৃত বিচার, এই প্রকৃত বিচারের মধ্যে আরো অনেক কিছু লুকিয়ে থাকছে। যেরকম এসএসসি দুর্নীতির মধ্যে এই যে এসএসসির কোয়েশ্চেন, এই ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দেয়া, এবং সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন সরকারি দপ্তরের এবং এমনকি উচ্চশিক্ষা মন্ত্রীর একজন খুব কাছের মানুষের বাড়িতে অত কোটি টাকার উদ্ধার, তার সাথে আরো অনেক জায়গা থেকে অনেক টাকা উদ্ধার এবং পরবর্তীকালে তাদের জেলে যাওয়া, এই এতটা যে সংগঠন, আজকে আমরা বুঝতে পারছি এই যে নৃশংস হত্যা এবং ধর্ষণ, এর পিছনেও একটা বড় বড় র্যাকেটের সন্ধান রয়েছে। এবং হয়তো এই র্যাকেটটা ধরা পড়ে যাওয়া বা সামনে চলে আসাটাই ছিল মোটিভ, যার জন্য আমাদের বোনকে চলে যেতে হলো। কারণ এখনো পর্যন্ত প্রকৃত মোটিভ পাওয়া যায়নি। আমি তাই এই মানুষটি, যিনি আমার এই বোনের 13 বছর ধরে ঘনিষ্ঠতম মানুষ, প্রেমিককে আমরা ঘনিষ্ঠতম মানুষ বলি, তিনি নিশ্চয়ই কিছু জানতেন, তার নিশ্চয়ই কিছু ধারণা ছিল, এবং তার সাথে শেয়ার নিশ্চয়ই করতেন। আপনি বলেই দিতে পারেন আমার সাথে কিছু শেয়ার করতো না, কিন্তু আর কয়েক মাসের মধ্যে আপনাদের মধ্যে বিবাহ বন্ধনে বাধার একটা জায়গা ছিল, একটা ডেট পর্যন্ত শুনেছি আমি ফিক্স হয়ে গিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিছুই জানেন না বা আপনার সাথে কিছুই শেয়ার করা হয়নি, এইটা মানতে বড় কষ্ট হয়। আপনি নিজে থেকে আসুন। আমি চাই না, ব্যক্তিগতভাবে আমি একদমই চাই না আপনাকে কেউ টেনে হিজড়ে বের করে নিয়ে আসুক। সেটা যেমন কোনো সেন্ট্রাল বা স্টেট এজেন্সিরও করার কথা নয়, ঠিক সেই রকম আমাদের তরফ থেকে কোনো সংগঠনের এটা করা উচিত না। কারণ ওনার যে দুঃখ, ওনার যে লস, দ্যাট ইজ ইউনিক অ্যান্ড দ্যাট ইজ ইরিপেয়ারেবল। কোনোভাবেই সেটার কোনো ক্ষত ভরাট করার কোনো মলম নেই আমাদের কাছে। তিনিও প্রফেশনে ডাক্তার, আমি যতদূর জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাকে অনুরোধ করব, এখনো হাত জোর করে অনুরোধ করব যে আপনি এগিয়ে আসুন। আপনার কাছে যদি কোনো তথ্য থাকে, কারণ শেয়ার করুন। কারণ আমার মনে হয় ওনার জাস্টিসটা আপনি সবচেয়ে বেশি চাইবেন। আপনার দিক থেকে চাওয়াটা সবার থেকে বেশি বলে আমার মনে হয়। কারণ সবাই প্রায় আস্তে আস্তে হাঁপিয়ে পড়ছে, অনেকেই প্রায় হাল ছেড়ে দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হালটাকে আবার নতুন করে ধরার জন্য আপনাকে আমরা পাল হিসেবে বা মাঝি হিসেবে চাইছি। আসুন, আমাদের পথ দেখান একটু, অন্তত যারা সেন্ট্রাল এজেন্সি তাদের পথ দেখান। কারণ জিনিসটা কিরকম যেন সময়ের অমোঘ বেড়াজালের মধ্যে আস্তে আস্তে আষ্টে পিষ্টে বাঁধতে আরম্ভ করছে। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, এবং সেই আন্দোলন যেরকম গিয়ে উচ্চশিক্ষা মন্ত্রীতে শেষ হয়েছিল, সেরকম হয়তো স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বা আরো ওপরে গিয়ে শেষ হবে, বা হয়তো শেষ হবে না, কোনো রকম ভাবে তার গলা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আমাদের কাছে অন্তত একটা শান্তি নিয়ে আমরা এই আন্দোলনটাকে সংগঠিত করতে চাই বা শেষ করতে চাই, যে প্রকৃত
যে অপরাধী তার সঠিক বিচার হোক, তার সঠিক মূল্যায়ন হোক এবং সে সঠিক দণ্ড পাক, এইটা আমরা চাই, মনে প্রাণে চাই আমরা আজকে। অন্তত এটা ছাড়া কিন্তু আমাদের আন্দোলনের বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই সেন্ট্রাল এজেন্সির কাছেও আমার অনুরোধ যে দয়া করে আপনারা একটু গতি বাড়ান, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা নারদা সারদা বা নোবেল চুরি নয়, সেখানে একটা গণ আন্দোলন এইভাবে হয়নি, এবং একটা গণ আন্দোলনের পিছনে কিন্তু অনেকগুলো কর্মনাশা সময়ও রয়েছে। যারা আন্দোলনে আছে তারা যেমন বাড়িতে বসে বর্ষায় খিচুড়ি ইলিশ মাছ খাচ্ছে না, তেমনি তারা যে কাজটা করতো সেই কাজটাও কিন্তু তারা করতে পারছে না, কারণ তাদের মন সায় দিচ্ছে না। এমন নয় যে এই আন্দোলনে যাওয়ার কোনো বাধ্যবাধকতা আছে, কেউ কিন্তু এদেরকে আসতে জোর করেনি বা হিড়ির করে টেনে নিয়ে আসেনি বাড়ি থেকে। তারা নিজেদের ইচ্ছায় নিজেদের অফিস থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দিয়েছেন এবং যোগদান করে যাচ্ছেন দিনের পর দিন। কিন্তু খেটে খাওয়া মানুষ তো সবাই এইভাবে পারবে না দিনের পর দিন। তাই আপনারা অন্তত একটা জায়গায় আমাদের এনে দিন যে হ্যাঁ, এই হচ্ছে দোষী, এই হচ্ছে বা এরা হচ্ছে দোষী, এদের এই অপরাধ, এরা এইভাবে অপরাধটা সংগঠিত করেছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি অপরাধের কারণ বা মোটিভ হচ্ছে এটা, এই জায়গাটা জানা দরকার। আজকে অনেক কথা ভেসে উঠছে। আমরা যে স্বাস্থ্য ভবনে গেছিলাম, স্বাস্থ্য ভবনে আমরা কথা বলতে গেছিলাম স্বাস্থ্য অধিকর্তার সাথে, সেখানে দেখেছি কি রকম ভাবে একটা র্যাকেট, একটা নেট জড়িয়ে রয়েছে আরজিকর সহ বিভিন্ন হাসপাতালের। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা ভাবতেই পারতাম না। হ্যাঁ, একটা জিনিস আমরা দেখেছি যে আমরা যে বডি স্কেলিটন গুলো পেতাম, যে মানে যে হাড়গোড় গুলো নিয়ে চিকিৎসা করতাম, সেগুলো আমাদের পয়সা দিয়ে কিনতে হতো এবং সেগুলো সোর্স আমরা জানতে পারিনি কোনোদিন, যে এই হাড়গোড় গুলো কার শরীর থেকে নেওয়া হয়েছে এটা আমরা জানতে পারিনি। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা শরীর থেকে সব পেতাম না, আমাদের কিছু কিছু হাড় কিছু কিছু শরীরের থেকে আসতো। কোথা থেকে ওরা এই হাড় জোগাড় করতো আমরা জানি না। এর বাইরে কোনো র্যাকেট চলছে, কোনো সিন্ডিকেট চলছে হাসপাতালের মধ্যে, আমরা অন্তত 1999 সাল থেকে 2004 মেডিকেল কলেজে অন্তত এরকম কোনো র্যাকেটের ব্যাপার জানতে পারিনি। যেমন জানতে পারিনি রুগীকে ভর্তি হওয়ার টাকা, রুগীর মৃতদেহ নিয়ে যাওয়ার টাকা, রুগীর মৃতদেহ ময়নাতদন্তের টাকা, রুগীর প্যাকেজ, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন রকমের প্যাকেজ, বর্জ্য পদার্থের প্যাকেজ, রিসাইক্লিং এর প্যাকেজ, এইগুলো আমাদের জানা ছিল না বা আমাদের সময় আমরা জানতে পারিনি। হতে পারে হয়তো চলতো ভেতরে, জানতে পারিনি। কিন্তু আজকে এতগুলো জিনিস যে বাইরে এসছে, একটা প্রশ্ন থেকে যায় যে এইটা জিনিসটা যে বাইরে এলো, এইটা একাধিকবার ভেতর থেকে কমপ্লেন যাওয়া সত্ত্বেও কেন দপ্তর কোনো রকমের কোনো ব্যবস্থা নেয়নি? উল্টে একটা অ্যাক্টিভ ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা যে বা যারা এই কমপ্লেন গুলোকে করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করে দেওয়া হয়েছে, পানিশমেন্ট পোস্টিং করা হয়েছে। একজন সুপারকে তো, ডেপুটি সুপারকে তো একেবারে মুর্শিদাবাদে পোস্টিং করে দেওয়া হয়েছে, যিনি সমস্ত একদম রেকর্ড সহ নথি জমা করেছিলেন। সুতরাং একটা তো বড় সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যাটার ভিড়ে মূল সমস্যাটা থেকে আমরা সরে যাচ্ছি না তো? বা অন্যটাও যদি ঠিক হয় যে এই সমস্যাগুলোর মূলেই রয়েছে এই মৃত্যুর কারণ, মানে ধরা যাক যে এই ধরনেরই কোনো র্যাকেট, যেটা হয়তো আমাদের অভয়া বা তিলোত্তমা জেনে গিয়েছিল এবং সে হয়তো চেয়েছিল র্যাকেটটা ফাঁস করতে, তাই সবার মতো বাকিদের বদলি হয়েছে, ওনার একদম পৃথিবী থেকেই বদলি হয়ে গেল, উনি একদম পৃথিবী থেকেই চলে যেতে বাধ্য হলেন। ভাবতে কিরম গা শিউরে উঠছে জানেন তো, ভাবতে পারছি না। আমাদের যিনি মুখপত্র স্বাস্থ্য ভবনে গত শনিবার কথা বলছিলেন, তিনি বলছিলেন আমরা কাঁদছি, আমরা বলতে পারছি না। আমাদের চা বিস্কুট অফার করেছিল জানেন, এই পরিস্থিতিতে চা বিস্কুট অফার করেছিল। লোকজন রে রে করে তাদেরকে ঘর থেকেই বের করে দিয়েছিল। জলস্পর্শ করিনি আমরা গিয়ে ওখানে, অতক্ষণ ধরে বক্তৃতা দেওয়া হয়েছে, কেউ এক ফোঁটা জল মুখে নিইনি, আমরা নিতে পারবো না।
নেওয়া যাবে না। যতদিন না এই রক্তের কোনো মীমাংসা হবে ততদিন জলস্পর্শ করা যাবে না। We want justice and nothing but true, proper, collective, at the same time real justice or real truth. ভালো থাকবেন।